গল্প হৃদয়হরণী। লেখনীতে তানিশা সুলতানা। অন্তিম পর্ব। গার্লফ্রেন্ড শব্দটাতে রাজিয়ার ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। কিশোরী বয়স থেকে স্বপ্ন দেখে এসেছে সেলিমের গার্লফ্রেন্ড হওয়ার। ছলে বলে কৌশলে কত বুঝিয়েছে। ঘেঁষে ঘেঁষে থেকেছে সেলিমের আশেপাশে। কিন্তু আফসোস সেলিম তাকে পাত্তা দেয়নি। 23 বছর বয়সেই বিয়ে করে নেয় নাজমাকে এবং 24 বছর বয়সেই বাবা হয়ে যায়। রাজিয়া চোখের পানি ফেলেছে অনেক। সেলিমের বিয়ের দিন খায়নি পর্যন্ত। কিন্তু তার এই দুঃখের দাম তো সেলিম দেয়নি। বুড়ো বয়সে এসে তবুও তো সেলিমের গার্লফ্রেন্ড উপাধিটা পেল। রাজিয়া মনে মনে ভেবে ফেলে সেলিমের সাথে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দিবে। দুটো সেলফি তুলে স্টোরিও দেবে। সেলিম শুকনো ঢোক গিলে তাকায় এক পলক নাজমার দিকে, আরেক পলক তাকায় শাদির দিকে। শয়তান ছেলের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সেলিম না মানলেও শাদির হাসিটা তার খুব পছন্দ। ছেলেটা হাসলে খুব সুন্দর লাগে। ঘন কালো কুচকুচে দাড়ির মাঝখানে গোলাপি ওষ্ঠজোড়া সবারই নজর কাড়বে আগে। ছেলে মানুষের ঠোঁট এতটা আকর্ষণীয় হয় জানা ছিল না সেলিমের। নিজের ভাবনায় নিজেই বিরক্ত সেলিম মেয়ের জামাইয়ের প্রশংসা করছে মনে মনে। বজ্জাত ছেলেটার। আব্বা গার্লফ্রেন্ড কেন বলছিস? নাজমার কপালের ভাঁজ চওড়া হয়েছে। রান্নাঘর থেকে সাবিনা ডেকে যাচ্ছে, সেদিকে হুঁশ নেই তার। গার্লফ্রেন্ড এর রহস্য উন্মোচন করে তবেই তিনি সরবে এখান থেকে। শাদি কিছু বলার আগেই রাজিয়া দুপা এগিয়ে এসে বলে, আমি সেলিমের গার্লফ্রেন্ড। মানে প্রেমিকা। খুক খুক করে কেসে ওঠে সেলিম। সাজ্জাদ মুখ টিপে হাসছে। শাদির ঠোঁটের কোণেও হাসি। নাজমা রেগে আগুন হয়ে গিয়েছে। সেলিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনরিনিয়ে বলে ওঠে, ও আমার জাস্ট ফ্রেন্ড। সেই ছোটবেলায় একসাথে স্কুলে যেতাম। ওই আর কি। শাদি ফট করে বলে ওঠে, ছোটবেলার স্মৃতি চারণ করতেই তো ছোট বাবা সেই দিন রেস্টুরেন্টে গিয়েছিল ওনার সাথে রিকশায় বসে পাশাপাশি লাঞ্চ করতে। তাই না শ্বশুর মশাই? সেলিম কটমট চোখে তাকায় শাদির পানে। শাদি হেসে ফেলে। নাজমা রাজিয়ার দিকে তাকিয়ে বলে, প্রেমিককে নিয়ে বেরিয়ে যান। বিয়ে করতে চাইলে বলিয়েন, আমি নিজে ডিভোর্স দিয়ে আপনার সাথে বিয়ে দিয়ে দিব। এই অকর্মার সাথে আমিও সংসার করতে আগ্রহী নই। বলেই রান্নাঘরের দিকে চলে যায়। সেলিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সাজ্জাদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। বাড়িতে এবার সাইক্লোন বয়ে যাবে ভালোই আন্দাজ করতে পারছেন তিনি। রাজিয়া বলে ওঠে, সেলিম তুমি। সেলিম দুই হাত জোর করে বলে, এখান থেকে যা বইন তুই। বুড়ো বয়সে বউ ছাড়া করিস না আমায়। রাজিয়া আবারও কিছু বলতে চায়। সেলিম বলতে না দিয়ে যেতে বলে। বেচারা চলে যায়। সেলিম শাদির মুখোমুখি গিয়ে দাঁড়ায়। লম্বায় সেলিম কিছুটা বেটে। শাদি বুকে হাত দিয়ে বুক উঁচু করে দাঁড়ায়। রিভেঞ্জ নিলাম শ্বশুর মশাই। আমার পেছনে লাগতে আসলে একদম ডিভোর্স করিয়ে শাশুড়ি মাকে আবার বিয়ে দিয়ে দিব। দেখতে তো এখনো মাশাআল্লাহ। তোমার মতো বুড়োর সাথে মানায় না তাকে। নিশ্চয় শাশুড়ি মাকে পটানোর আগে সার্টিফিকেট দেখিয়ে নানাকে পটিয়ে ফেলেছিলে। সেলিম এই ছেলেকে কি বলবে বুঝতে পারছে না। শুধু তাকিয়েই আছে। শাদি কিছু একটা ভেবে বলে, অবশ্য সার্টিফিকেট তোমার ছিলও না। ঘুষ দিয়ে চাকরি নিয়েছ তো। একটা কথা ভেবে দেখো, তুমি 32 বছর বয়সে 2 বাচ্চার বাবা ছিলে। আর আমি বউকে। থেমে যায় শাদি। সেলিম চোখ মুখ কুঁচকে ফেলেছে। মনে মনে কয়েকবার নিলজ্জ বলে গালিও দিয়ে ফেলেছে শাদিকে। শ্বশুর মশাইয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? তুই বাপ কথা বলিস না। যা তো আমার সামনে থেকে। শাদি ভদ্র ছেলের মতো চুপচাপ তানিশা সুলতানা চলে যায়।
সাজ্জাদ এতক্ষণ দুটোর ফুসুর ফুসুর শুনতে পায়নি। অবশ্য কান খাড়া করেছিল, তবে কানে পৌঁছায়নি। সেলিম দীর্ঘ শ্বাস ফেলে সাজ্জাদের পাশে এসে বসে। সাজ্জাদ সরল মনে প্রশ্ন করে, সাদি কি বলল? সেলিম জবাব দেয় না। কি করে বলবে তিনি তার নির্লজ্জ জামাই তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে। সাদির দেওয়া লকেট ওয়ালা চেইন এখনো গলা থেকে খুলেনি ছোঁয়া। অসুস্থতা তার কমেনি, শরীরে ব্যথাগুলো রয়ে গিয়েছে। কেমন ঔষধ খাওয়ালো তাকে যে এখনো ব্যথা কমছে না। নিশ্চয় কিপটা সাদি কম দামি ঔষধ এনেছিল। লোকটার কিপটামি তানিশা সুলতানা আর শেষ হয় না। 12টা বাচ্চা হলে যে কি করবে আল্লাহ জানে। তাদের খেতেই বোধহয় দিতে চাইবে না। সিমি ছোঁয়ার পাশে বসে ভাত মাখছে। পরি ছোঁয়ার কোলে বসেছে। আচ্ছা আপি বর কয়দিন আদর করলে বেবি আসবে? ছোঁয়ার এরকম প্রশ্নে ভেবাচেকা খেয়ে যায় সিমি। ভ্রুকুচকে তাকায় ছোঁয়ার দিকে। বোনের মুখ দেখে ছোঁয়া ঠিক বুঝতে পারে তার কথার মিনিং তার বোন বুঝতে পারেনি। না মানে আমার মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট তাই তোকে জিজ্ঞেস করলাম। তখনই রুমে ঢুকে পড়ে সাদি। সে ছোঁয়ার কথা শুনেছে। মনে মনে খানিকটা রেগেও গিয়েছে সাদি। ন্যাকামি করারও একটা লিমিট থাকা দরকার। বাচ্চা তো আর না। আজকে সাদি ছোঁয়ার বাচ্চামি ছোটাবে। তুমি কি বড় হবা না ছোঁয়া? সাদি কর্কশ গলায় বলে ওঠে। ছোঁয়া গোমরা মুখে তাকায় সাদির দিকে। লোকটাকে দেখে অভিমানে বুক ভেসে যাচ্ছে। কম দামি ঔষধ খাওয়ালো। একটা ঔষধের দাম কি কোটি কোটি টাকা। এই কিপটা লোকের সংসার করবে কি করে ছোঁয়া? সারা জীবন অনাহারে মারবে। সিমি উসখুস করতে থাকে। এখান থেকে বেরুতেই পারলেই এখন বাঁচে সে। ছোট বোনকে সে ভালো করেই চিনে। যখন তখন বেফাস কথা বলে ফেলবে। আর সিমি পড়বে লজ্জায়। ছোঁয়া বিছানা থেকে নামে। দাঁড়াতে যেতেও একটু ব্যথা অনুভব করে। ব্যথাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় সাদির দিকে। এগিয়ে আসছেন আমি বড় হয়েছি কি না জানতে। চোখ নেই সাথে। নাকি চোখের মাথা খেয়েছেন? বড় না হলে এই ছোট মেয়ের সাথে কাল অমন বিহেভিয়ার করলেন কি করে? করলেন ঠিক আছে তাই বলে কম দামি ঔষধ খাওয়াবেন? টাকা ছিল না আমায় বলতেন। কিপটা বেডা। সাদি চোয়াল শক্ত করে তাকায় ছোঁয়ার মুখ পানে। সিমি উপস্থিত বলে কিছু বলতে পারছে না। না হলে একটা আছাড় মেরে ফুটিয়ে ফেলত। বেয়াদব মেয়ে একটা। সিমি শুকনো ঢোক গিলে নিঃশব্দে বেরিয়ে যায়। সাদিকে চুপ থাকতে দেখে ছোঁয়া আবারও বলে ওঠে। কি? কম দামি ঔষধ এটা ধরে ফেলেছি বলে চুপসে গেলেন? পচা বেডা। সাদি ফট করে ছোঁয়া গাল চেপে ধরে। খানিকটা শক্ত করেই ধরে। ছোঁয়া ব্যথা পায়। চোখে পানিও চলে আসে। আমাকে খোঁচানোর সময় মনে থাকতে না। ইডিয়েট। মিনিমাম কমন সেন্স নেই। পুঁটি মাছের শরীর নিয়ে আমায় বিয়ে করার সাহস করেছিলে কি করে? ছোঁয়া নিজের গাল ছাড়ানোর জন্য সাদির হাত টানতে থাকে। কিন্তু কোনো লাভ হয় না। চুনোপুটির মতো দুটো হাত দিয়েও সাদির একটা হাত ছাড়াতে সক্ষম হয় না ছোঁয়া। দুই চোখ বেয়ে টপটপ করে পানি পড়তে থাকে ছোঁয়ার। ব্যথার ঔষধ দেইনি তোমায়। পিল দিয়েছিলাম গাধা। নেক্সট টাইম আমার আশেপাশে আসলে তাজা গিলে ফেলবো একদম। আগে বড় হবি। কোথায় কি বলতে হয় শিখবি। তারপর আমার কাছে থাকতে আসবি। বলেই সাদি গাল ছেড়ে দেয়। ছোঁয়া নিজের গালে হাত বুলিয়ে শব্দ করে কেঁদে ওঠে। সাদি ভ্রু কুঁচকে তাকায়। এখন নতুন ড্রামা শুরু করবে এটা জানা সাদির। আপনি আমার বাচ্চাকে খুন করে ফেললেন। আমার কুদ্দুসকে আসতে দিলেন না। খারাপ বাবা আপনি। আই হেইট ইউ। সাদি বিরক্তর নিঃশ্বাস ফেলে। তোর বাচ্চা খুন করেছি। এবার আর একটা কথা বললে তোকে খুন করব। ইডিয়েট।
আমার আশেপাশে একদম আসবি না বলেই সাদি হনহনিয়ে বেরিয়ে যায়। ছোঁয়া ফুপিয়ে কাঁদতে থাকে। পিল কেন খাওয়ালো সে? বাজে লোক। ছোঁয়া একদম ওই লোকটার আশেপাশে যাবে না। একদম কথা বলবে না। সুন্দর করে কেক সাজানো হয়েছে, প্রতি বছর ছোঁয়া এক্সাইটেড থাকে তার জন্মদিনে। গিফট কুড়ানো সাজুগুজু একাই করতে থাকে। কিন্তু এইবার মুখ গোমরা করে বসে আছে। স্বামীর চলে এসেছে, অবশ্য তাকে কেউ দাওয়াত দেয়নি, বন্ধুর বউয়ের বার্থডে একটা হক আছে তো। দাওয়াতের প্রয়োজন পড়ে না কি আবার? কিন্তু বাড়িতে ঢুকতেই স্বামীর এরহা করে মুখটা চুপসে যায়। ছোঁয়া সোফার এক কোনায় বসে আছে, মন খারাপ করে। সেলিম আরেক কোনায় বসে আছে, মন খারাপ করে। পরি এবং সিমি কেক সাজাচ্ছে। নাজমা বেগম কটমট চোখে স্বামী দিকে তাকাচ্ছে আর টেবিলে খাবার সাজাচ্ছে। সাদি অন্য সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমি এসেছি। স্বামীর এক গাল হেসে বলে ওঠে। ছোঁয়া তাকায় স্বামীর এর দিকে। সাদি বিরক্ত। তোকে আসতে কে বলেছে? স্বামীর ভেংচি কাটে। বাবা এসেছিস, খুব ভালো করেছিস। নাজমা বেগম বলে। স্বামীরের হাসি চওড়া হয়। আমি আসলে সাদির হিংসা হয়। সেলিম বলে ওঠে। হবে না। তুমি হচ্ছ হীরার টুকরা। আর সে হচ্ছে শয়তানের নানা। স্বামীর বুক ফুলিয়ে ফেলে। গর্বে সে গর্ভবতী হয়ে যাচ্ছে। ছোঁয়া এক লাফে দাঁড়িয়ে যায়। এক দৌড়ে স্বামীরের কাছে গিয়ে ফিসফিস করে বলে। ভাইয়া এসেছ, ভালোই করেছ। আমার সর্বনাশ হয়ে গিয়েছে। তুমি ছাড়া কেউ পারবে না এই সর্বনাশ তুলে দিতে। স্বামীর ভেবাচেকা খেয়ে যায়। কি সর্বনাশ হল? আর সেই সর্বনাশ শুধু সেই তুলে দিতে পারবে। কি হয়েছে ছোঁয়া? স্বামীরও ফিসফিস করে জিজ্ঞেস করে। আমাকে কয়েকটা স্লিপিং পিল এনে দিতে পারবে? কেন? আমি খাবো। শুকনো ঢোক গিলে স্বামীর। ছোঁয়া সুইসাইড করতে চাচ্ছে। তুমি সুইসাইড কেন করবে? ছোঁয়া বিরক্ত হয়। আসলেই লোকটার মাথায় বুদ্ধি কম। সুইসাইড করব না। তোমার বন্ধুকে ভয় দেখাবো, যাতে নেক্সট টাইম সে আমায় না বকে। খুলে বলো। ছোঁয়া তার প্ল্যানিং স্বামীর এর সাথে শেয়ার করে। সব শুনে স্বামীর সায় জানায়। মন্দ নয় ছোঁয়ার বুদ্ধি। সাদির একটা শিক্ষা হওয়াই দরকার। সাদির নজর ল্যাপটপে থাকলেও মনোযোগ ছিল ছোঁয়ার দিকে। দুই পাগল যে কিছু একটা গণ্ডগোল পাকাচ্ছে, চতুর সাদির বুঝতে সময় লাগে না। তবে ধরতে পারে না তাদের প্ল্যানিং। তাহলে ভাইয়া এখনই যাও। এখনই? হ্যাঁ যাও। চিন্তা করিও না। তোমার জন্য বিরিয়ানির মধ্যে থেকে 2 পিস মাংস আমি সরিয়ে রাখব। আর তুমি না আসা অবধি কেকও কাটব না। স্বামীর খুশি হয়ে নাচতে নাচতে চলে যায়। বয়সের সাথে কখনোই ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে পরিস্থিতির সাথে। তুমি জীবনে যত খারাপ পরিস্থিতিতে পড়বে, তোমার জীবনে তত দ্রুত ম্যাচুরিটি আসবে। স্বামীর কোথায় যাচ্ছে এটা জানার জন্য সাদি বেরিয়েছিল বাসা থেকে। অসাবধানতায় রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাক এসে ধাক্কা মারে সাদিকে। ছিটকে পড়ে যায় পিচঢালা রাস্তায়। মুহূর্তেই রক্তে মাখামাখি হয়ে ওঠে সারা দেহ। মানুষজন জড়ো হয়ে যায়। হইচই পড়ে যায়। বাড়ির সামনে থেকে হইচই এর শব্দ আসছে শুনে সেলিম এবং ছোঁয়া বেরিয়ে আসে দেখার জন্য। মুহূর্তেই অ্যাম্বুলেন্স চলে এসেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ে ছোঁয়া। তার মন কু ডাকছিল। সাদিকে পড়ে থাকতে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে ছোঁয়া। এগোনোর শক্তি পায় না। হাঁটু ভেঙে বসে পড়ে স্তব্ধ হয়ে গিয়েছে ছোঁয়া। রিয়েক্ট করতে পারছে না। মেয়ের চিৎকারে সেলিমও ভিড় ঠেলে ঢুকে। সাদিকে দেখে তারও বুকটা কেঁপে ওঠে। হাউমাউ করে কেঁদে ওঠে। সাদির জ্ঞান রয়েছে। সে কথা বলতেও পারছে।
কিন্তু এত লোকজনের মাঝে তার কথা শোনা যাচ্ছে না। কয়েকজন ধরে রেখেছে তাকে। সাদি রক্ত মাখা হাতখানা উঁচু করে ছোঁয়াকে শান্ত হতে বলে। বোঝায় সে ঠিক আছে। কিন্তু সত্যিই তো সাদি ঠিক নেই, মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে। বা হাতটা বাঁকা হয়ে গিয়েছে। ডান পায়ের প্রচণ্ড ব্যথা পেয়েছে। অ্যাম্বুলেন্স আসতেই সকলেই ধরাধরি করে সাদিক গাড়িতে তুলে। ছোঁয়া বসেই আছে সাদির দিকে তাকিয়ে। কাঁপছে সে। কথা বলার শক্তি হারিয়েছে। চিৎকার করে বলতে চাচ্ছে সাদিকে না নিতে, কিন্তু সে বলতে পারছে না। সেলিমও মেয়ের কথা ভুলে যায়। সে সাদির সাথে চলে যায়। একা পড়ে রয় ছোঁয়া। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে আসতে থাকে। ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়। বুকেও অসহ্য ব্যথা হতে থাকে। অতঃপর ছোঁয়া তার আখি পল্লব বন্ধ করে পড়ে যায় রাস্তায়। হাসপাতালের করিডোরে বাড়ির সকলেই বসে আছে। সাবিনা বেগমের অবস্থা খারাপ। কাঁদতে কাঁদতে দুবার জ্ঞান হারিয়েছে সে। সাদির ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বলেছে মরণ বাঁচন কোনো ব্যাপার নেই। তবুও সকলেই ভেঙে পড়েছে। ছোঁয়ার অবস্থা দেখে সকলে আরও বেশি ঘাবড়ে গিয়েছে। মেয়েটাকে তারা রাস্তায় পেয়েছে। পাড়ার একজন গিয়ে বাকিদের খবর দিয়েছে। যে যেমনভাবে ছিল তেমনভাবেই বেরিয়ে পড়ে। ছোঁয়ার আর বার্থডে কেক কাটা হয় না। এত এত রান্না করা হয়েছে বার্থডে উপলক্ষে। সে সব সেভাবেই পড়ে থাকে। চোখ খুলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে ছোঁয়া। মস্তিষ্কে একটুখানি চাপ দিতেই মনে পড়ে যায় সাদির কথা। চিৎকার দিয়ে বসে পড়ে ছোঁয়া। হাতে ক্যানেলো লাগানো ছিল। রক্ত উঠে যায় নলে। ছুটে আসে সিমি এবং নাজমা বেগম। নার্সও আসে। দুজন ধরে ফেল ছোঁয়াকে। ছোঁয়া ছুটোছুটি করতে থাকে, তাকে ধরে রাখা দায় হয়ে পড়েছে। ছোঁয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আম্মু আমাকে ছাড়ো। আমার সাদি। আমাকে সাদির কাছে যেতে হবে। আমার সাদি ব্যথা পেয়েছে। নাজমা বেগমের চোখেও পানি। তিনি মেয়ের মাথা খানা নিজের বুকের সাথে চেপে ধরে। শান্ত হ মা। সাদি ঠিক আছে। হাইপার হস না। মায়ের বুকে ছোঁয়া ফুপিয়ে কাঁদতে থাকে। ডাক্তার কৌশলে ক্যানেলো খুলে দেয়। সেখান থেকে রক্ত ঝরতে থাকে। কিন্তু সেদিকে ছোঁয়ার খেয়াল নেই। আমার জন্য আমার সাধুর এই অবস্থা। আমি এত পাগলামি কেন করি আম্মু? সিমিও ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। প্রেশার ফলস করেছিল ছোঁয়ার। চুপ কর সোনা। সাদিকে দেখবি চল। সেও তোকে দেখার জন্য পাগল হয়ে আছে। ছোঁয়া মায়ের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকায়। এক সেকেন্ডও দেরি করে না ছোঁয়া। এক দৌড়ে বেরিয়ে পড়ে নিজের কেবিন থেকে। করিডোরেই দেখতে পায় সেলিম এবং সামিরকে। সাদির সাথে কথা বলিয়ে সাবিনা বেগম এবং পরীকে বাড়িতে ছাড়তে গিয়েছে সিফাত। আর সাজ্জাদ গিয়েছে সাদির জন্য ঔষধ আনতে। ছোঁয়াকে দেখেই সেলিম দাঁড়িয়ে যায়। মা তুমি উঠে পড়েছ কেন? ছোঁয়া বাবাকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। আমার সাদি কোথায়? আমি দেখব ওকে। সেলিম মেয়ের মনের অবস্থা বুঝতে পারে। হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। ছোঁয়া এক দৌড়ে ঢুকে পড়ে। কপালে সাদা ব্যান্ডেজ। পায়ে ব্যান্ডেজ, হাতেও ব্যান্ডেজ করা। চোখ বন্ধ করে আছে সাদি। ফর্সা গোলগাল মুখখানা একদম অন্যরকম লাগছে। কুচকুচে কালো দাড়িতে এখনো রক্তের ছোঁয়া লেগে আছে। নাকের পাশ দিয়েও রক্তের শ্বেত বয়ে গিয়েছে। ছোঁয়া সাদির পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। দুই হাতে মুখ চেপে ধরে, যাতে তার কান্নার শব্দে সাদির ঘুম না ভাঙে। কিন্তু বোকা ছোঁয়া জানেই না তার সাদি ঘুমিয়ে নেই। সে ছোঁয়ার উপস্থিতি টের পেয়ে গিয়েছে। চোখ খুলে সাদি তাকায় প্রেয়সীর মুখ পানে। মলিন হাসে। কাঁদছ কেন?
আমি ঠিক আছি। সাদির কণ্ঠ শুনেই ছোঁয়া শব্দ করে কেঁদে ওঠে। বসে পড়ে সাদির পাশে বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকে। সাদি হাত বাড়িয়ে প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে পারে না, কারণ তার হাতে আপাতত সেই শক্তি নেই। শুধু বলতে থাকে, কেঁদো না জান, আমি ঠিক আছি। আমি আর কখনোই আপনার কথার বাইরে যাব না। যা বলবেন তাই হবে। একদম বাচ্চামি করব না। আপনি শুধু সুস্থ হয়ে যান। হাসে সাদি। তুমি কান্না না থামালে সুস্থ হব না। ছোঁয়া কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। নার্স রাখতে চেয়েছিল সাদির জন্য বাড়ির লোকজন, কিন্তু ছোঁয়া নাকচ করে দিয়েছে। তার স্বামীর সেবা সে একাই করবে, কোনো নার্সের প্রয়োজন নেই। ছোঁয়ার মুখের ওপর কেউ কথা বলতে পারেনি। অগত্যা সাদিকে নিয়ে বাড়িতে ফেরা হয়। হুইল চেয়ার ব্যবহার করে সাদিকে তার জন্য বরাদ্দকৃত রুম অবধি নিয়ে আসে ছোঁয়া। চোখ মুখের বিষণ্ণতা তার কমছেই না। দুই গালে এখনো লেগে আছে পানির দাগ। চোখের পাপড়ি ভেজা। ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। হাজারবার সাদি কাঁদতে না করছে, কিন্তু কে শোনে কার কথা। বিশালদেহী সাদিকে হুইল চেয়ার হতে বিছানায় বসানো চুনোপুটি ছোঁয়ার পক্ষে কখনোই সম্ভব নয়। তবুও সে কোমরে ওড়না বেঁধে সাদির ভালো হাতটা কাঁধের ওপর তুলে প্রস্তুতি নিতে থাকে বিছানায় বসানোর। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। তুমি একা পারবে না, ভাইয়াকে ডাকো। ছোঁয়া নাক টেনে জবাব দেয়, আমি একাই পারব। তাদের প্রয়োজন নেই। অগত্যা সাদি বুঝে ফেলে তার বউয়ের জেদ। তাই সে নিজেই ছোঁয়ার ওপর অল্প বল প্রয়োগ করে উঠে দাঁড়ায় এবং বিছানায় বসে। এইটুকুতেই হাঁপিয়ে উঠেছে সাদি। পায়ের ব্যথা তীব্র। আজকেই ছাড়ত না হাসপাতাল থেকে। কিন্তু সাদি থাকবে না। তার দুটো কারণ। এক, হাসপাতালের এই ফিনাইলের গন্ধ তার পছন্দ না। দুই, সে যতক্ষণ হাসপাতালে থাকবে তার মা এবং বউ কাঁদতে কাঁদতে আধমরা হয়ে যাবে। ছোঁয়া সাদির পাশে বসে হাঁপাতে থাকে। তারও বেশ ধকল গেছে। দেখলেন, পারলাম। সব সময় দুর্বল ভাবে নামায়। সাদি আলতো হাসে। মেয়েটা সত্যিই আর বড় হলো না। বসুন এখানে, আমি পানি নিয়ে আসছি। গা মুছিয়ে দিব। সাদি বাধা দেয় না। ছোঁয়া ওড়না খানা খাটে রেখে চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেশি সময় না নিয়ে জলদি বালতি ভর্তি পানি নিয়ে বেরিয়ে আসে। আলমারি থেকে সুতি একখানা ওড়না বের করে বালতিতে চুবিয়ে তা থেকে পানি ঝেড়ে আলতো হাতে মুছিয়ে দিতে থাকে সাদির হাত পা মুখ বুকসহ যেখানে যেখানে রক্ত লেগে আছে সব জায়গায়। এতটাই আলতো করে মুছে দিচ্ছে যে মনে হচ্ছে যেন সাদি ব্যথা না পায়। সাদি দেখতে থাকে তার বউকে। বউয়ের এই রূপ আগে কখনো দেখা হয়নি। এই অবুঝ নারী এতটাও যত্নশীল। কোথায় লুকিয়ে ছিল তার এই হৃদয় কাঁপানে রূপ? কাবার্ড খুলে একটা শার্ট এনে তা সাদিকে পরিতে যেতে নেয় ছোঁয়া। একটা হাত অনায়াসে ঢুকাতে পারলেও অন্য হাত ঢুকাতে পারে না ব্যান্ডেজ করা। শেষমেশ হাতের ওপর নিয়ে শার্ট এনে বোতাম লাগিয়ে দেয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে চুমু খায় কপালে। সাদির দুই গাল হাত রেখে শুধায়, এভাবে তাকিয়ে কি দেখছেন? সাদি দৃষ্টি ফিরিয়ে নেয়। ভাবছি। কি? আমার আধপাগল বউ বড় হয়ে গিয়েছে। এবার কুদ্দুসকে আনাই যায়। ছোঁয়া মুচকি হাসে। সাদি হতাশ হয়। ভেবেছিল ছোঁয়া লাফিয়ে উঠবে, সাদির গলা জড়িয়ে ধরবে, এখনই বায়না ধরবে, এটা সেটা বলে বকবক শুরু করে দিবে। কিন্তু এসব কিছুই হলো না। আধপাগল কি একটা অ্যাক্সিডেন্টে বড় হয়ে গেল। ছোঁয়া সাদির পায়ের কাছে বসে পড়ে ব্যান্ডেজ করা পায়ে চুমু খায়। আমার কিচ্ছু চাই না, আপনি সুস্থ থাকুন।
এতেই আমি খুশি। কুদ্দুস কুদ্দুসি দিয়া এদের কাউকেই লাগবে না আমার। তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সাবিনা বেগম এবং সিমি। সাবিনার হাতে ভাতের থালা, চোখে তার অশ্রু টলমল করছে। সিমির হাতে ঔষধের প্যাকেট এবং পানির গ্লাস। আব্বা খেয়ে ঔষধ খেতে হবে, বলতে বলতে বসে সাদির পাশে। ভাতের থালা নামিয়ে আঁচল দিয়ে চোখ মুখে ছোঁয়া সাদির আরেক পাশে বসে। আম্মু কাঁদছো কেন? ঠিক আছি আমি। নাক টেনে সাবিনা জবাব দেয়। আর কাঁদব না আব্বা, খেয়ে নে। ভাত মাখতে থাকে তিনি। লোকমা বানিয়ে সাদির মুখের সামনে ধরে। কোনো বায়না ছাড়া খেয়ে নেয় সাদি। কি থেকে কি হয়ে গেল আব্বা? ভালো ছেলে বাড়ি থেকে বের হলি আর? আবারও কেঁদে ওঠে সাবিনা। ছোঁয়াও ঠোঁট কামড়ে কাঁদছে, যাতে তার কান্নায় শব্দ না হয়। মা কাঁদছেন কেন? আপনি কাঁদলে ভাইয়া খাবে কিভাবে? বুঝুন একটু। সাবিনা আবারও চোখের পানু মুছে নেয়। সাদি মায়ের হাতখানা মুঠোয় পুরে নেয়। শুকরিয়া আদায় করো না আম্মু, আল্লাহ তো আমাকে বাঁচিয়ে দিয়েছে। যদি আমি নাই ফির। বাকিটা শেষ করতে পারে না সাদি। ছোঁয়ার মুখের দিকে চোখ পড়ে যায়, আর থেমে যায়। চোখের ইশারায় ছোঁয়াকে শান্ত হতে বলে। কাঁদে না আম্মু, আমাকে খাইয়ে তোমরা খেয়ে নিও প্লিজ। যা হওয়ার হয়ে গেছে, এবার সুস্থ করে তুলো আমায়। সাবিনা মাথা নাড়ায়। রাতে কেউই ভালো করে খেতে পারে না। ছোঁয়া তো কিছুই মুখে তুলে না। তাকে জোর করেও কেউ খাওয়াতে পারেনি। স্বামীর সহ সাদির সকল বন্ধুরা হাজির হয়েছে, এবং সকলে সাদির সাথে আড্ডা দিচ্ছে। এটা ওটা বলে সাদিকে হাসাচ্ছে। সাদিও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ছোঁয়া দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছে। মনে মনে আল্লাহর দরবারে সে শতবার শুকরিয়া আদায় করে ফেলেছে। আজকের ঘটনায় ছোঁয়া প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। কি হয়ে গেল? স্বামীরও ভীষণ আঘাত পেয়েছে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। মনে মনে পুড়ছে অনুশোচনায়। আড্ডা দিয়ে সকলে বাসায় যায় রাত 11টা নাগাদ। ইরা এবং রিমিকে তাদের বাড়ির লোক এসে নিয়ে যায়। সেলিম কয়েকবার সাদিকে আড়াল থেকে দেখে গিয়েছে। সাদির রুমে ঢুকতে সাহস পায়নি তিনি। তার ধারণা সে সাদিকে পছন্দ করত না বলে সাদিও তাকে পছন্দ করে না। পুরো সময়টা জুড়েই সাদির মাথার কাছে বসেছিল। একে একে সকলেই সাদিকে দেখে চলে যায় ঘুমোতে। তখন ছোঁয়া রুমে আসে। এতক্ষণ সে পাশের রুমে বসেছিল, শান্তিতে একটু কেঁদেছে। সাদির সামনে তো কান্না করার কায়দা নেই। দরজা বন্ধ করে সাদির দিকে তাকায়। মানুষটা আধশোয়া হয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ঘুমবেন না? ছোঁয়া মাথা নিচু করে জিজ্ঞেস করে। হুমম। এসো ভালো করে শুইয়ে দাও আমায়। ছোঁয়া সাদা লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে সাদির বালিশ ঠিক করে। তারপর সাদিকে শুইয়ে দেয় ঠিক করে। নিজেও পাশে শুয়ে পড়ে। বুকে মাথা রাখবা না। ছোঁয়ার আবারও কান্না পায়। কান্না আটকে রাখা দায় হয়ে পড়েছে। আপনি ব্যথা পাবেন, বলতে বলতে কেঁদে ফেলে ছোঁয়া। পাবো না, এসো। না না প্লিজ। তুমি আসবে নাকি আমি আনব? ছোঁয়া সুর সুর করে সাদির বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে থাকে। সাদি এক হাতে শক্ত করে জড়িয়ে নেয় প্রেয়সীকে। দিন দিন সকলে ছোঁয়াকে যত দেখছে অবাক হয়ে যাচ্ছে। সেই দিনের ছোঁয়া যে পুরো বাড়ি মাথায় তুলে ফেলল, লাফালাফি করে। সারাক্ষণ দুষ্টুমি করাই ছিল যার পেশা। সেই ছোঁয়া এখন কোমরে ওড়না বেঁধে স্বামীর সেবা করে যাচ্ছে। রান্না থেকে শুরু করে সাদির জামাকাপড় ধোয়া সবটা একা হাতে করে যাচ্ছে সে। কাউকেই কিচ্ছু করতে দিচ্ছে না। এতে অবশ্য ছোঁয়ার চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে। এই কয়েকদিনেই জাদু ছোঁয়া খানিকটা শুকিয়ে গিয়েছে।
ধবধবে ফর্সা মুখখানায় একটুখানি কালচে বর্ণের দেখা মিলেছে। চোখের নিচেও কালি জমে গেছে। সার জেগে সাদির হাতে পায়ে হাত বুলিয়ে দিতে থাকে। এটা অবশ্য সাদি জানে না। সে ঘুমিয়ে পড়লেই ছোঁয়ায় কাজ করে। ছোঁয়ার ধারণা রাতে হাতে পায়ে ব্যথা করবে আর কষ্টে সাদির ঘুম ভেঙে যাবে। হাত বুলিয়ে দিলে ব্যথা কমবে। 7 দিন পার হয়েছে। পায়ের ব্যথা খানিকটা কমেছে। আজকে ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। 1 পা 2 পা বাড়াতে পারে সাদি। একটু কষ্ট হলেও ম্যানেজ করে নিতে পারে। সাদির শরীর মুছিয়ে তার গায়ে শার্ট চাপিয়ে ছোঁয়া নিজে গোসল করতে গিয়েছে। সাদির সাথে সেও যাবে। তাকে হাজারবার না করেছে সাদি। বলেছে যেতে হবে না। কিন্তু ছোঁয়া মানতে নারাজ, সে যাবেই। এটা নিয়েও সাদি হতাশ। সেখানে গেলে কেঁদে কুটে অস্থির হয়ে যাবে। ডাক্তার ভালো মন্দ কিছু বললেও সে কাঁদবে। কিন্তু কি আর করার? বউ যখন যাবে বলেছে তাকে নিতেই হবে। উপায় নেই। সাদি উঠে দাঁড়ায়। 1 পা 1 পা করে এগোতে থাকে। দরজা অবধি আসতেই হাঁপিয়ে উঠেছে সে। ব্যান্ডেজ না থাকলে অবশ্য এতটা কষ্ট হতো না। হুইল চেয়ারও আনা হয়েছে তার জন্য। কিন্তু তাতে খুব প্রয়োজন ছাড়া সাদি বসে না। দরজা ধরে দাঁড়িয়ে যায়। ভেবেছিল নিচে যাবে। কিন্তু এই অবস্থায় যাওয়া সম্ভবই না। দীর্ঘশ্বাস ফেলে সাদি দরজা ধরে দাঁড়িয়েই থাকে ছোঁয়ার আসার অপেক্ষায়। এই মুহূর্তে সে ছোঁয়ার সাহায্য ছাড়া খাট অবধি যেতেই পারবে না। মুচকি হাসে সাদি। অ্যাক্সিডেন্ট হওয়াতে তার এতটুকুও আক্ষেপ হচ্ছে না, বরং মনে হচ্ছে ভালোই হয়েছে। অ্যাক্সিডেন্ট না হলে কখনোই ছোঁয়ার এই রূপটা দেখতে পেত না। কখনোই বুঝতে পারত না তার বউ এতটা যত্নশীল। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় ছোঁয়া। কিছুদিন আগেও শীতের মধ্যে গোসল করতে ভয় পেত। বায়না ধরে বসত। সেই ছোঁয়া এখন কোনো বায়না ছাড়াই গোসল করে ফেলে। সাদিকে দরজার সামনে দেখে কলিজা কেঁপে ওঠে ছোঁয়ার। সে দৌড়ে আসে। কি হয়েছে আপনার? এখন কেনে এসেছেন? কিছু লাগবে? আমাকে কেন ডাকলেন না? ছোঁয়ার উত্তেজনা দেখে সাদি তার ডান হাতটা আলতো করে ছোঁয়ার গালে রাখে। ঠিক আছি আমি। একটু হাঁটার চেষ্টা করছিলাম। ছোঁয়ার আঁখি পল্লব ভিজে উঠেছে। এখনই গড়িয়ে পড়বে গাল জুড়ে। একা একা হাঁটার চেষ্টা করতে হবে না। আমি আছি তো। আমি সাহায্য করে দিব। সাদি ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। এই মুহূর্তে এতটুকুও অবাধ্যতা করলে তার আধপাগল বউ কেঁদে কেটে পুরো বন্যা বানিয়ে ফেলবে। ছোঁয়া হাত ধরে সাদিকে খাটে এনে বসায়। তারপর ভেজা কাপড় মেলতে যায়। সাদি দেখতে থাকে তার ম্যাচুরড বউকে। কেটে যায় 2 মাস। সাদি এখন পুরোপুরি সুস্থ। তাকে আর তার ভাড়া বাড়িতে যেতে দেওয়া হবে না। সাদিও আর যেতে চায় না। ছোঁয়ার ইন্টার ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হয়েছে। পরীক্ষা খুব খারাপ দিয়েছে। ক্লাস করেনি ঠিকঠাক, তারপর বাড়িতেও বই ছুঁয়ে দেখেনি। এক্সাম খারাপ হওয়ারই কথা। 2 সাবজেক্টে ফেল করবে এটা ছোঁয়া ভালো করেই জানে। সাদি অফিসে যাওয়া শুরু করেছে। 2 মাস রেস্টে থাকার পরে আজকেই তার প্রথম অফিস। সকাল সকাল অফিসের জন্য তৈরি হয়ে গিয়েছে সে। ছোঁয়া এখন আর সাদির পেছনে লেগে থাকে না। মা এবং শাশুড়ির হাতে হাতে কাজ করে দেয়। আজকেও তেমন কোমরে ওড়না গুজে রুটি বেলছিল। সাবিনা রুটি ভাজি করছে। ছোঁয়া, মা যা তুই। আমরা পারব। অনেক বেলেছিস। সাবিনা বলে ওঠে। ছোঁয়া রুটি বেলায় মনোযোগ দিয়ে বলে, বড় মা যেতে বলিও না। সংসার করা শিখছি গো। ইন ফিউচার আমার যখন 12টা বাবু হবে তখন তো আমাকে সব কাজ করতে হবে, তাই না? এত এত রুটি বেলতে হবে। নাজমা বেগম সবজি কাটছিল।
তিনি চাকু রেখে মেয়ের পানে তাকায়। সাবিনাও হতদম্ভ। কয়টা বেবি? বড় বড় চোখ করে শুধায় নাজমা। কয়টা আবার? 12টা। 11টা ছেলে আর একটা মেয়ে। সাদি এসেছিল খাওয়ার জন্য। ছোঁয়ার এমন কথা শুনে তার কাশি উঠে যায়। ছোঁয়া বেলুন রেখে তাড়াহুড়ো করে সাদিকে পানি দেয়। নাজমা এবং সাবিনা মুচকি হেসে নিজেদের কাজে মন দেয়। সাদি ছোঁয়ার হাত থেকে পানির গ্লাস না নিয়ে কান টেনে ধরে। কয়টা বেবি না? ছোঁয়া কান ছাড়ানোর চেষ্টা করে জবাব দেয়। 24টা। সাদি আরও একটু জোরে কান টেনে ধরে। ছোঁয়া ব্যথা পায়। এবার বলো কয়টা? ছোঁয়া কাদো কাদো গলায় বলে। 12টা। সাদি আরও একটু জোরে টেনে ধরতেই ছোঁয়া বলে ওঠে। দুটো দুটো। দুটো বাচ্চা নিব। আমি সরকারি স্লোগান জানি তো। দুটো সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। সাদি কান ছেড়ে দেয়। হুমম গুড গার্ল। যাও খাবার নিয়ে এসো আমার জন্য। ছোঁয়া ভেঙচি কেটে খানিকটা দূরে যায় সাদির থেকে। তারপর বলে ওঠে, আমি সরকারের স্লোগান ভেঙে দিব। ছোঁয়া নিজের স্লোগান ঘরে ঘরে পৌঁছে দিবে। 12টা সন্তানের বেশি নয়, 24টা হলে ভালো হয়। সাদি পায়ের জুতো খুলতে যেতেই ছোঁয়া এক দৌড়ে পালিয়ে যায়। নাজমা এবং সাবিনা শব্দ করে হাসতে থাকে। কতদিন পরে মেয়েটার বাচ্চামি দেখল তারা। এতদিনে বোধহয় বাড়ির প্রাণ ফিরে এলো। সাদিও হাসে। তার আধপাগল বউ যে নিজের রূপে ফিরে এসেছে এটা ভেবেই তার মনের মধ্যে সুখ বয়ে যাচ্ছে। মিহির বর মিহিকে ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে মিহি সংসারী নয়। সে স্বামী সংসার সামলে উঠতে পারছিল না। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রান্না করে দিতে পারত না। মোট কথা মিহি তার স্বামীকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছিল না। বা মিহি চাইছিলও না। মনের মধ্যে কোথাও একটা শাদি রয়ে গিয়েছিল। বিয়ের 2 বছর পরে তাদের ডিভোর্স হয়ে যায়। এবং ডিভোর্সের ঠিক 1 সপ্তাহ পরে মিহির এক্স বর নতুন বিয়ে করে নেয়। মিহি হচ্ছে মায়ার চাচাতো বোন। মিহির মনে হয় এখনো কোথাও না কোথাও সাদির মনে তার জন্য জায়গা রয়েছে। এবং সে চেষ্টা করলে সাদির সাথে সবটা ঠিক করে নিতে পারবে। আজকেও মিহি এসেছে সাদির অফিসে। শেষবার খোলাখুলি কথা বলতে চায় সাদির সাথে। অফিসে ঢুকতে ঢুকতেই সাদি মিহিকে খেয়াল করে। এবং আন্দাজও করতে পারে এখানে তার আসার কারণটা। সাদি এগিয়ে যায়। মিহির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এখানে তুমি? মিহি বসে ছিল। সাদির কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে। তোমার সাথে কথা বলতে চাই আমি। ক্যান্টিনে চলো। সাদি আগে আগে হাঁটতে থাকে। মিহি পেছনে পেছনে। ক্যান্টিন এখন ফাঁকা। হাতে গোনা কিছু মানুষ রয়েছে। সাদি ফাঁকা একটা টেবিল দেখে বসে পড়ে। মিহিও সাদির সামনাসামনি বসে পড়ে। সাদি টেবিলের ওপর 2 হাত তুলে মিহির দিকে তাকিয়ে বলে ওঠে, কিসের আশায় এখানে এসেছো মিহি? তোমার কি মনে হয় না তুমি বোকা? তোমার সাথে রিলেশনশিপে থাকার সময়ও আমি তোমাকে বলেছিলাম ছোঁয়ার কথা। তার প্রতি আমার ফিলিংস আমি শেয়ার করেছিলাম তোমার সাথে। তাহলে তুমি কি বুঝতে পারছো না আমি ছোঁয়াকে কতটা ভালোবাসি? ওকে পেয়ে আমি কতটা খুশি? মিহির চোখে পানি টলমল করছে। সে সাদির হাতের ওপর হাত রাখে। সাদি হাতটা সরিয়ে নেয়। একটু ভালো থাকার লোভে তোমার কাছে আসি আমি। হাসে সাদি। এখানে সুখ পাবে না তুমি। আর এসো না। ছোঁয়া জানতে পারলে তোমার এটা সেটা নানান কথা শুনিয়ে দিবে। তখন নিজেও লজ্জা পাবে, আমিও লজ্জায় পড়ে যাব। বলেই সাদি চলে যায়। মিহি বসে থাকে। তাকিয়ে থাকে সাদির চলে যাওয়ার দিকে। সেলিম হাজারবার সরি বলে বউয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক করে নিয়েছে।
শেষবারের মতো সেলিমকে ক্ষমা করে দিয়েছে তিনি। দ্বিতীয়বার এই রকম ভুল করলে একদম সোজা ডিভোর্স দিয়ে দিবে এমনটাও হুমকি দিয়েছে। ছোঁয়ার একা একা ভালোই লাগছে না। এতদিন শাদির সাথে চিপকে চিপকে থাকত। একটা মিনিটের জন্যও চোখের আড়াল করত না। কিন্তু আজকে লোকটা কত দূরে। আসবেও সেই রাতে। শাদি আসার আগে আগে বই নিয়ে পারতে বসতে হবে, যাতে রেজাল্ট দিলে কাঁদো কাঁদো গলায় বলতে পারে পড়েছিলাম তো। মনে না থাকলে আমি কি করব। এখন বাজে সন্ধ্যা 7টা। শাদি ফিরবে 9টায়। এত সময় কি করবে ছোঁয়া? ভাবতে ভাবতে মাথায় চলে আসে দুষ্টু বুদ্ধি। সেই যে একদিন বরটার সাথে সুন্দর একটা রাত কাটালো, তারপর তো আর তেমন সময় পার করা হলো না। আজকেই তাহলে শাদিকে একটু চমক দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। ছোঁয়া চট করে কাবার্ড থেকে সেই হাঁটু বের করা জামাখানা বের করে ফেলে। ফল্ট মুভিটা চালিয়ে নোয়াকে ফলো করতে থাকে। একদম পারফেক্ট নোয়ার মতো সাজবে সে। শাদির জন্য কাবার্ড ঘেটে একখানা কালো জ্যাকেট বের করে নেয়। এটা শাদিকে পরাবে। একদম পারফেক্ট নোয়া এবং নিক লাগবে দুজনকে। নোয়ার মতে চুলগুলো উঁচু করে বেঁধে ফেলে। হাঁটু বের করা জামা এবং হালকা মেকআপ। রুমে কয়েকটা মোমবাতিও জ্বালিয়ে ফেলে। ব্যাস, এবার শুধু শাদি আসার অপেক্ষা। সবকিছু শেষ করে বিছানার ওপর বই নিয়ে বসে পড়ে ছোঁয়া। একটু পড়ালেখায় মনোযোগ দেওয়ার নাটক আর কি। শাদিকে আজকে একটু দ্রুতই ছুটি দেওয়া হয়েছে, তাই জলদি বাসায় চলে আসে। দরজা খুলে খাটের দিকে নজর দিতেই শাদির কপালে 3টে ভাঁজ পড়ে। তার আধপাগল বউ পড়ছে। পড়ার স্টাইলও আলাদা। সবগুলো বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়। উপুর হয়ে শুয়ে একটা বই রেখেছে মাথার ওপরে এবং আরেকটা বই উল্টো করে ধরে বইয়ের পেছনে ফুল আঁকছে। ফোঁস করে শ্বাস টানে শাদি। কি করছো? ফুল আঁকায় এতটাই মনোযোগ দিয়েছিল যে শাদি এসেছে এটা সে টেরই পায়নি। জলদি উঠে বসে ছোঁয়া। মাথার ওপর থেকে বই নামিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, একটু পড়ছিলাম আর কি। শাদি কিছু বলে না। দরজা আটকে অফিসের ব্যাগ জায়গা মতো রাখে। তারপর টাই খুলতে থাকে। শাদির কোনো রিয়াকশন না পেয়ে ছোঁয়া বলে ওঠে, আমাকে কেমন লাগছে বললেন না? শাদি পরনের শার্ট খুলে ফেলে চুলগুলো হাতের সাহায্যে এলোমেলো করে নেশাতুন কণ্ঠে বলে, বলবো না বোঝাবো। তারপর রুমের লাইট অফ করে জাপটে জড়িয়ে নেয় ছোঁয়াকে। কোলে বসিয়ে চুম্বন এঁকে দেয় ছোঁয়ার ললাটে। ফিসফিস করে বলে, তুমি করে বলবে। ছোঁয়া নার্ভাস। লোকটা একটুখানি ছুঁয়ে দিলেই ছোঁয়া জমে বরফ হয়ে যায়। গলা দিয়ে কথাই বেরুতে চায় না। বলো না জান। জাস্ট একবার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ছোঁয়া আস্তে করে ডাকে, ও গো শুনছো? ভালোবাসি তোমাকে। সাদমান চৌধুরীকে পাগল করতে এইটুকুই যথেষ্ট ছিল। সে তার আদরকে নিয়ে ডুবে যায় ভালোবাসার সাগর। আরও একটা সুন্দর রাত কাটায় দুজন। প্রত্যাশার থেকে বেশি কিছু পেয়ে গেলে সাধারণত একটু বেশিই খুশি লাগে। আজকে ছোঁয়ারও খুশি হওয়ার দিন। তবে সে খুশি না। আবার কষ্টও হচ্ছে না। মোটামুটি একটা শকের মধ্যে আছে। ইয়ার চেঞ্জ পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করছে ছোঁয়া। মনে মনে আশা ছিল 2 সাবজেক্টে ফেল করার। কিন্তু একটা সাবজেক্ট বেশি ফেল করাই ছোঁয়া হতদম্ভ। কেননা আগেই নোটিশ দেওয়া হয়ে গিয়েছে 2 সাবজেক্টে ফেল করলে ওঠাবে সেকেন্ড ইয়ারে। কিন্তু 3 সাবজেক্টে করলে গার্ডিয়ান লাগবে। এখানেই ছোঁয়ার টেনশন। গার্ডিয়ান পাবে কই এখন? বাবা জানলে ঠ্যাং ভাঙবে। শাদি কান ছিঁড়ে দিবে। তাহলে? কলেজের মাঠে এসব চিন্তা করতে করতে হাঁটতেছিল ছোঁয়া। হঠাৎ করে মাথায় চক্কর দিয়ে ওঠে। গা গুলিয়ে গড়গড় করে বমি করে দেয়। ছোঁয়ার বন্ধু তিথি ছোঁয়াকে পানির বোতল এগিয়ে দেয়।
ছোঁয়া পানি খেয়ে একটু ঠিকঠাক হয়ে তিথিকে বলে, দোস্ত আমাকে কনগ্রাচুলেশন বল, আমি প্রেগন্যান্ট। অসুস্থতায় একটা মানুষ এতটা খুশি হতে পারে? ছোঁয়া পারে। এই যে মাথা ব্যথায় চোখ খুলতে পারছে না, বমি করতে করতে গলা ব্যথা হয়ে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তবুও সে দাঁত কেলিয়ে হাসছে, নাচার জন্য বারবার দাঁড়িয়ে যাচ্ছে। সাদি চোখ রাঙিয়ে বসিয়ে রেখেছে। সাবিনা বেগম চিন্তিত। সে ভাতের থালা নিয়ে ছোঁয়ার সামনে বসে আছে। আপাতত বাড়িতে কেউ নেই, সকলেই গিয়েছে পাশের বাড়িতে দাওয়াত খেতে। সাদিকে কল করে বাড়িতে এনেছে ছোঁয়া। সাবিনা বেগমও গিয়েছিল দাওয়াতে। সাদি কল করে বাড়ি আসতে বলেছে। বড় মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, সুখবর নিয়ে আসি। আর কুদ্দুসের বাপ জলদি দোকানে যান মিষ্টি আনতে, পুরো পাড়াতে আমি নিজে হাতে মিষ্টি দিব। কথা বলার শক্তি নেই, তবুও টেনে বলছে ছোঁয়া। সাদির বিরক্ত আকাশ ছুঁই ছুঁই। ইচ্ছে করছে একে একটা লাথি মেরে ফুটিয়ে ফেলতে, কিন্তু পারছে না। কি আর করার, আধপাগল হোক বউ তো। সাবিনা বেগম ছেলের পানে এক পলক তাকায়, তারপর ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলে, ভাত খেয়ে নে, তারপর নিয়ে যাব। ছোঁয়া তাকায় ভাতের থালার দিকে। ইলিশ মাছের পিচ দেখে আবারও গা গুলিয়ে আসে। মনে হচ্ছে নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে। বড় মা খেতে পারবো না গো, কুদ্দুস খেতে বারণ করছে। সাদি দাঁড়িয়ে যায়। ছোঁয়া বড় বড় চোখ করে দুই গালে হাত দেয়, যাতে থাপ্পড় টাপ্পড় দিতে না পারে। সাদি ছোঁয়ার কাছে এসে পাজা করে কোলে তুলে নেয়। ছোঁয়া ভয় চোখ মুখ খিচে ফেলেছে। সাবিনা বেগম মাথা নিচু করে ফেলে। সাদি গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছোঁয়া শক্ত করে সাদির গলা জড়িয়ে ধরেছে। বেশ ভালো লাগছে তার। বরের কোলে থাকার মজাই আলাদা। ছোঁয়ার তো ইচ্ছে করে সারাক্ষণ লোকটার কোলে চড়ে থাকতে। এমন দিন কবে আসবে, যেদিনে সাদমান চৌধুরী তার বউকে কোল থেকে নামাবে না? গাড়ির মধ্যে এক প্রকার ছুঁড়ে ফেলে ছোঁয়াকে। ছোঁয়া মুখ বাঁকিয়ে সেভাবেই পড়ে থাকে। বজ্জাত লোক। সন্তান আসছে কোথায়, বউকে ধরে কয়েকটা চুমু খেয়ে নিবে তা না রাগ দেখাচ্ছে। এমন বরকে ঘেন্না করা উচিত। কিন্তু ছোঁয়ার মনটা বড় কিনা, তাই সে ঘেন্না করতে পারে না। হাসপাতালের করিডোরে বসে থাকার ধৈর্য ছোঁয়ার নেই। লম্বা লাইন পড়েছে। সাদি ছোঁয়াকে নিয়ে বসেছে একপাশে। সাদি নীরবে বসে ফোন দেখতে থাকলেও ছোঁয়া স্থির থাকতে পারছে না। ছটফট করেই যাচ্ছে। কখনো সাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ছে তো কখনো কাঁধে মাথা রাখছে। কখনো চুল ধরে টানছে, আবার কখনো দাড়ি ধরে টানছে। শার্টের কলার ধরে টানছে। সাদিকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। আজকেই সবাইকে অসুস্থ হতে হলো। ছোঁয়া বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে। সাদি ফোন থেকে দৃষ্টি সরিয়ে এক পলক তাকায় ছোঁয়ার মুখ পানে। অসুখেরও আক্কেল নাই। আব্দুল কুদ্দুসের একমাত্র মাকে চেপে ধরেছে, ভালো কথা। থাক আমার কাছেই, কাল না হয় বাকি সবার কাছে যাইস। তা না ভাগ ভাগ করে সকলের কাছেই গিয়েছে। ভালো কথা। আচ্ছা সাধু অসুখের বংশ কত বড়? না মানে দেখুন একসাথে কতজনকে চেপে ধরে। ডেঞ্জারাস। হতাশার নিঃশ্বাস ফেলে সাদি। এই মেয়ে কি জীবনেও মানুষ হবে না? আল্লাহ কি তাকে কখনোই এতটুকু বুদ্ধি দেবে না? সারা জীবন এমন গাধাই থেকে যাবে। সাদির মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে ছোঁয়া। একটু হাসার চেষ্টা করে বলে, হে হে মজা করছিলাম। রাগিয়েন না প্লিজ। হবু বাচ্চার মাকে বকলে আল্লাহ পাপ দেবে। সাদি পকেট থেকে হেডফোন বের করে কানে গুজে নেয়। ছোঁয়া কয়েকবার মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে সাদিকে।
বেডার ভাব দেখলে ইদানিং ছোঁয়ার ইচ্ছে করে চিৎকার করে বলতে, বিবাহিত বেডাদের ভাব ধরা মানায় না, কারণ তাদের দাম নাই। খালি লোক লজ্জার ভয় বলতে পারে না ছোঁয়া। অবশেষে ছোঁয়ার সিরিয়াল আসে। শাদির আগেই ছোঁয়া ঢুকে পড়ে, কপালে 3টে ভাঁজ পড়ে শাদির। এই তো কথাই বলতে পারছিল না। এখনই এত শক্তি কই পেল? মধ্যবয়স্ক একজন মহিলা বসে বসে কিছু একটা দেখছে। ছোঁয়া প্রায় দৌড়ে মহিলা ডাক্তারের সামনে বসে পড়ে এবং বলে ওঠে, আমি কিট পরীক্ষা করে নিয়েছি, পজিটিভ দেখেছি, মানে হচ্ছে আমার সন্তান আসছে। আপনি আমার বরকে এটা বলে দিন। ডাক্তার ভ্রু কুঁচকে তাকায় ছোঁয়ার মুখপানে। শাদিও চোখ দুটো বড় বড় করে ফেলে। বসার জন্য চেয়ার ধরেছিল সে, কিন্তু ছোঁয়ার কথা শুনে বসতে ভুলে গিয়েছে। প্রেগন্যান্ট কিটো পরীক্ষা করাও শেষ। ডাক্তার ছোঁয়ার কথা শুনে মুচকি হাসে। শাদির দিকেও এক পলক তাকায়। বাহহ, তুমি তো খুবই ফাস্ট। আমি কুদ্দুসের মা কিনা। কালকেই পরীক্ষা করেছি। বমি হচ্ছিল না বলে কাউকে জানায়নি, আজকেই বমি হয়েছে। ছোঁয়ার কথায় এবার শব্দ করে হেসে ওঠে ডাক্তার। শাদি চোখ পাকিয়ে ছোঁয়াকে শাসায়। সরি ডাক্তার, আমার বউয়ের মাথায় একটু প্রবলেম আছে। ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, আমার মাথায় কোনো প্রবলেম নাই, আমি ঠিকঠাক। ডাক্তার আন্টি, আপনি বলুন কিভাবে চলতে হবে, কি করতে হবে, আমি শুনছি। ছোঁয়ার প্রেগন্যান্সির খবর শুনে কেউ খুশি না। সকলের মুখ ভারী। শুধু ছোঁয়ার ঠোঁটের কোণা থেকেই হাসি সরছে না। বাড়িতে গোল বৈঠক বসেছে। ছোঁয়া আপাতত তার রুমে। তাকে সাবিনা বেগম ঘুমাতে বলে চলে এসেছে। ডাক্তার শাদিকে প্রেগন্যান্সি কনফার্ম জানানোর পর থেকে শাদির চোখে মুখে গম্ভীর একটা ভাব চলে এসেছে। এমনিতেই সব সময় গম্ভীর ভাব শাদির মুখখানায় বজায় থাকলেও আজকে মুখখানা অন্য রকম। রেগে আছে নাকি খুশি ঠিক বোঝা যাচ্ছে না। কেউ বুঝতে চাইছেও না। সেলিম একটু পরপরই কটমট চোখে তাকাচ্ছে শাদির দিকে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে। বড্ড বেয়াদব ছেলেটা। নাজমা বেগমও হতাশ হয়েছে। তার মেয়েটা কখনো নিজে হাতে খেতে পারে না ঠিকঠাক। সে কি করে বাচ্চা সামলাবে? কি করে প্রেগন্যান্সির এই কঠিন লড়াই লড়বে? সাজ্জাদ ছেলের মুখ পানে তাকিয়ে বলে ওঠে, বাড়িতে নতুন অতিথি আসছে, আমাদের উচিত তাকে সাদরে গ্রহণ করা। এদের মুখ গোমরা করে থাকার মতো কিছু হয়নি। সাজ্জাদের এই কথায় তেতে ওঠে সেলিম। সে বসা থেকে দাঁড়িয়ে যায়। আমার মেয়েটার বয়স খেয়ালে নেই তোমার ভাইয়া। বাচ্চা সামলানোর মতো বয়স হয়েছে ওর। তোমার ছেলে সব কিছুতেই বাড়াবাড়ি করবে। সাবিনার কপালে ভাঁজ পড়ে। এখানে তার ছেলের দোষ খুঁজে পাচ্ছে না তিনি। ছোট ভাই সাধু কি করেছে এখানে? ছোঁয়াকে চিনেন না আপনি? সব সময় সাধুর ওপরেই কেন তোমার এত রাগ? কেন আমার ছেলেকেই কথা শোনাও তুমি? সেলিম আজকে আর চুপ থাকে না। তিনি আঙুল তুলে বলে ওঠে, আরও 10 বছর আগে তোমার ছেলে ছোঁয়াকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে আমাকে। আরও আগে থেকেই সে বিয়ে করার পরিকল্পনা করে রেখেছে। সকলেই থমকে যায়। এই বিষয়ে কারোরই ধারণা ছিল না। কেউ এতটুকুও আন্দাজ করতে পারেনি যে শাদি ছোঁয়াকে ভালোবাসত। কারণ শাদি সারাক্ষণই ছোঁয়াকে এড়িয়ে চলত। শাদি দীর্ঘ শ্বাস ফেলে, ভালোবেসেছি তাই আপনাকে বলেছিলাম। গোটা দুনিয়া খুঁজে দেখো, আমার মতো তোমার মেয়েকে কেউ ভালোবাসতে পারবে না। তোমার আধপাগল মেয়েকে ভালোবেসে আগলে রাখতে কোনো পুরুষই পারত না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। সেলিমের মুখ বন্ধ হয়ে যায়। সত্যিই শাদি তার মেয়েকে খুব ভালোবাসে, সেটা সে জানে। বলা বাহুল্য সেলিমও মনে মনে শাদিকে বেশ পছন্দ করে।
কিন্তু সে স্বীকার করতে নারাজ। সিমি বলে, তোমরা এভাবে কেন বসে আছো? কেন টেনশন করছো? ছোঁয়াকে দেখো, সে কতটা খুশি। আমাদের মুখ গোমরা দেখে ছোঁয়া ডিপ্রেশনে চলে যাবে। সাদি দাঁড়িয়ে যায়। তোমার বোনের ডিপ্রেশনে চলে যাওয়াই উচিত। আস্ত পাগল একটা। জানটা জ্বালিয়ে খেলো আমার। বলেই সাদি চলে যায়। সিমি মুখ টিপে হাসে। এদের খুনসুটি দেখতে বেশ ভালো লাগে সিমির। সাজ্জাদ উঠে দাঁড়ায়। সেলিমের মুখোমুখি দাঁড়ায়। ভাই, সব ভুলে যা। তুই নানা হতে যাচ্ছিস আর আমি দাদা। সেলিব্রেট করি। পরীর দাদুভাইয়ের ভাই আসবে, মিষ্টির বন্যা বইয়ে দিতে হবে না। সেলিম আর মুখ ভার করে থাকতে পারে না। হেসে জড়িয়ে ধরে সাজ্জাদকে। অতঃপর দুই ভাই বেরিয়ে যায় মিষ্টি কিনতে। সাদি রুমে ঢুকে দেখে অশান্ত রানী শান্ত হয়ে ঘুমোচ্ছে। এক পলক ঘুমন্ত রানীকে দেখে ওয়াশরুমে ঢুকে যায় সাদি। মনে করার চেষ্টা করতে থাকে। সাদি তো ঠিকঠাকই ছোঁয়াকে ঔষধ দিত। ছোঁয়া খেয়েও নিত। তাহলে কিভাবে কি হলো? নাকি ছোঁয়া খেত না? ফেলে দিয়ে সাদিকে মিথ্যে বলতো। চোয়াল শক্ত করে ফেলে সাদি। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে ছোঁয়ার তুলতুলের নরম গালে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় ছোঁয়া খাটের ওপর গোল হয়ে বসে আছে। চোখে এখনো ঘুম জড়ানো। বিরক্তির মাত্রা বেড়ে যায় সাদির। ঘুম শেষ হয়নি, তবুও উঠে বসে থাকতে হবে। সাদি দৃষ্টি সরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সময় নিয়ে নিজেকে দেখতে থাকে। বা হাত চুলে চালিয়ে চুলগুলো পরিপাটি করার চেষ্টা চালায়। ছোঁয়া তাকিয়ে আছে সাদির মুখ পানে। বেশ বুঝতে পারছে সাদি রেগে আছে। রাগ ভাঙাতেই মূলত ঘুমকে বিদায় জানিয়ে এভাবে বসেছে। আপনি কি রেগে আছেন আমার ওপর? মাথা নিচু করে নরম গলায় শুধায় ছোঁয়া। সাদি জবাব দেয় না। তাকায় না পর্যন্ত। নিজের মতো পারফিউম লাগাতে থাকে। ড্রেসিং টেবিল গোছাতে থাকে। সাদির থেকে এমন ইগনোর পেয়ে ছোঁয়ার কান্না পায়। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। কিন্তু পারে না। আপনি এতটা অখুশি হলে আমি এরবোশন করাতেও রাজি। বুক কেঁপে ওঠে সাদির। হাত থেমে যায়। হাতে থাকা পারফিউমের বোতল ঠাসস করে রেখে পেছনে ঘুরে তাকায় ছোঁয়ার দিকে। বড় বড় পা ফেলে এগিয়ে যায়। বসে পড়ে ছোঁয়ার পাশে। বয়স কত তোমার? প্রেগন্যান্সির মানে জানো? মুখের কথায় বাচ্চা হয়ে যাবে। নিজে যেটা ভালো মনে করো সেটাই ভালো। বাকিরা ভুল। ছোঁয়া, তুমি বুঝতে পারো না কিছু। সারাক্ষণ বাদরামি ছাড়া আর কিছু পারো তুমি? বেশ ঝাঝালো গলায় বলে সাদি। ছোঁয়ার কান্নার সুর বেড়ে যায়। সে সাদির কাঁধে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। ব্যাসস সাদির রাগ গলে পানি হয়ে যায়। দুই হাতে আগলে নেয় ছোঁয়াকে। মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আপনি আমার পাশে থাকলে আমি সব পারব। আমায় শুধু একটু ভালোবাসবেন আর সাহস দিবেন। তাহলেই হলো। ফোঁস করে শ্বাস ফেলে সাদি। ছোঁয়াকে সোজা করে বসিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। আমার কথার অবাধ্য হলে মেরে হাত পা বেঁধে নদীতে ফেলে আসব। বলে দিলাম আমি। স্বামীরের সাথে ঐশীর বিয়ে দিতে রাজি হয়েছেন আতোয়ার হোসেন। স্বামীরকে তার কোনো কালেই পছন্দ ছিল না। তবে সাদিকে পছন্দ। গম্ভীর রাগী প্রাপ্তবয়স্ক সাদিকে তার প্রচুর ভালো লাগে। ইচ্ছে ছিল তার মেয়ের জন্য প্রস্তাব দেওয়ার। কিন্তু তার আগেই খবর পেয়েছে সাদির বিয়ের। তাই আর তার আশাটা পূরণ হল না। গোল বৈঠক বসেছিল সাদি, সামির এবং আতোয়ার। আতোয়ার যখনই বলেছে, ঠিক আছে, আমার মেয়ে ভালো থাকলেই হলো।
স্বামীর একটা চিল্লানি দিয়ে দাঁড়িয়ে যায়। এক লাফে আতোয়ারের পাশে এসে বসে এবং জাপটে জড়িয়ে ধরে, গালে চুমু খেয়ে নেয়। আতোয়ার চোখ বড় বড় করে ফেলে। শ্বশুর মশাই, লাভ ইউ। 2024 সালেই আপনাকে নানা বানিয়ে ফেলব। আপনার মেয়ে কখনোই খালি পেটে রাখব না। প্রতি বছর একটা করে বাচ্চা গিফট করব। কথা দিলাম। আতোয়ার শুকনো ঢোক গিলে সামিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কটমট চোখে তাকায় সামিরের দিকে। অসভ্য একটা, বলেই তিনি চলে যায়। স্বামীর গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। আশ্চর্য, অসভ্য কেন কইল? আমি তো সত্যি কথাই কইলাম। সাদি ঠোঁট টিপে হাসে। সত্যি কথার ভাত নাই জানিস না? স্বামীর দীর্ঘ শ্বাস ফেলে। হা, তাই তো সত্যি কই না। আর বলিস না, তুই সত্যি বললে দুনিয়ায় মিথ্যা শব্দটাই উঠে যাবে। স্বামীর মুখ বাঁকায়। বাজে বকিস না। ঐশীকে আনার ব্যবস্থা কর। বিয়ে ঠিক হলো, একটা চুমু খাব না? শালা, তোর কপালে বউ নাই। অভিশাপ দিবি না সাদি চাচা। একটাই জীবন। এক জীবনে বিয়ে ছাড়া চাওয়ার আর কিছুই নাই। জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বিয়ে করা আর বাচ্চা দেওয়া। আমি সরকার হলে স্লোগান দিতাম, বিয়ে 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 চাই। বিয়ে ছাড়া উপায় নাই। বিয়ে করব, থাকব পাশে। বাচ্চা দিব মাসে মাসে। সাদি হাত তালি দেয়। বাহ বাহ বাহ, কপাল করে বউ আর বন্ধু পেয়েছিলাম। সাদি নিজের শার্টের কলার ঠিক করে একটু ভাব নিয়ে বলে, গর্বে তুই গর্ভবতী হচ্ছিস। স্বীকার করো। সাদি নিজের পায়ের জুতো খুলে। গর্ভবতী তোকে বানাবো এখন। স্বামীর এক লাফে সোফার অন্য পাশে চলে যায়। শালা, দূরে যা। আমার ভার্জিনিটির দিকে হাত বাড়াবি না তুই। বমি করতে করতে অস্থির ছোঁয়া। গলা দিয়ে রক্ত আসার উপক্রম। পেট ব্যথা করছে, সাথে মাথা ব্যথা। কিছুই খেতে পারছে না। পেটে ক্ষুধা। অসহ্য লাগছে ছোঁয়ার, কান্না করে ফেলে সে। সাবিনা বেগম চিন্তিত ভঙ্গিতে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিমি এক বাটি ঝাল ঝাল স্যুপ বানিয়ে এনেছে, যাতে একটু খেতে পারে। ছোঁয়া তাকিয়ে ওয়াক করে ওঠে। সিমির রাগ হয়। ঢং করিস না ছোঁয়া, এভাবে চলে নাকি? একটু খেতেই হবে। ছোঁয়ার চোখের কোণে পানি জমেছে। চোখ বন্ধ করতেই দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে পানি। বাচ্চা দুনিয়াতে আনতে এতটা কষ্ট হয়? আমি আর কখনোই আম্মুর সাথে বাজে বিহেভিয়ার করব না। আর আমার কুদ্দুসকেও কখনো বকব না। সিমিও স্যুপের বাটি রেখে ছোঁয়াকে তুলে বসায়। একটু শক্ত হ। এখনো অনেক দিন বাকি। এখনই তোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। পরে কি হবে? ছোঁয়া মাথা নিচু করে ফেলে। আমি শক্তই তো আপু। একাই খেতে পারবো, দাও। স্যুপের বাটি নিয়ে ছোঁয়া একাই খেতে থাকে। বেশ কষ্ট হচ্ছে খেতে। গা গুলিয়ে উঠছে আবার। তবুও কষ্ট করে খাচ্ছে। অনেকটা খাওয়ার পরে ছোঁয়া অস্থির হয়ে ওঠে। এবার আর পেটে ঢুকছে না। পেট থেকে বেরিয়ে আসতে চাইছে। তখনই সাদি একটা তেঁতুলের আচার ধরে ছোঁয়ার মুখের সামনে। ছোঁয়া তাকায় সাদির মুখ পানে। সাদি খেতে ইশারা করে। ছোঁয়া খেয়ে নেয়। আচার খেয়ে বমির ভাব চলে যায় ছোঁয়ার। সাদিকে দেখে সাবিনা বেগম নিঃশব্দে চলে যায়। সিমিও স্যুপের বাটি নিয়ে বেরিয়ে যায় ওদের প্রাইভেসি দিয়ে। ওরা বেরিয়ে যেতেই ছোঁয়া গাল ফুলিয়ে বলে ওঠে, বউ নতুন নতুন প্রেগন্যান্ট হলে গিফট দিতে হয় জানেন না? আনরোমান্টিক একটা। সাদি ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে ছোঁয়ার সামনে মেলে ধরে। ভেতরে চিকচিক করছে ডায়মন্ডের রিং। ছোঁয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। এটা কি? সাদি আংটিটা তুলে ছোঁয়ার আঙুলে পরিয়ে দিতে দিতে জবাব দেয়,
আমার অমূল্য রতনের জন্য সামান্য ডায়মন্ডের রিং। ছোঁয়া হেসে ফেলে। শাদির গলা জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ জামাই। একটা চুমু দিন। শাদি ছোঁয়ার কপালে চুমু খেয়ে জবাব দেয়, লাভ ইউ টু বউ। একটা মেয়ে যতই পাগল হোক সে তার বাচ্চার কাছে পারফেক্ট মা। এই যে আধপাগল ছোঁয়া যে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে থাকে, বকবক করতে থাকে, দুষ্টুমি যার শিরায় শিরায় রয়েছে, সে ছোঁয়া এখন বাচ্চার কথা চিন্তা করে ধীরে ধীরে পা ফেলে। যখন তখন লাফিয়ে ওঠে না, প্রচণ্ড খুশিতেও গড়াগড়ি খেয়ে হাসে না, ঠিক সময়ে খাবার খেয়ে নেয়, একদম অনিয়ম করে না। ডাক্তার বলেছে প্রতিদিন সকাল সকাল গোছল করতে, ছোঁয়া তাই করে। একদম গোছলে অনিয়ম করবে না সে। আজকে বাড়িতে সিমি এবং ছোঁয়া ছাড়া আর কেউ নেই। শাদি অফিসে গিয়েছে, নাজমা এবং সাহেলা মার্কেটে গিয়েছে, বাকি সবাই তাদের কাজে। সিমি পরীকে ঘুম পাড়াচ্ছে, ছোঁয়াকে বসিয়ে রেখে গিয়েছে শাদির রুমে। ছোঁয়াকেও একটু ঘুমোতে বলেছে। ছোঁয়া ঘুমোতেই চাচ্ছিল, তখনই তার মনে হলো ফোনে দুটো ভিডিও দেখে নেওয়া যাক। বেবি বাম্পের সময় মায়েদের কেমন করে চলাফেরা করা উচিত, কি কি খাওয়া উচিত। যদিও ডাক্তার বলে দিয়েছে, তারপরও ডিজিটাল যুগ, ইউটিউবে সার্চ দিলে সকল বিষয়ের তথ্যই জানা যায়। যেই ভাবা সেই কাজ। ছোঁয়া ইউটিউবে সার্চ দেয় বেবি বাম্প লিখে, সেখানে বিভিন্ন ধরনেরই ভিডিও শো করে। ছোঁয়া নজর পড়ে টুইন বেবিদের ভিডিওর দিকে। কি সুন্দর দুটো বাচ্চা, একদম একই রকম দেখতে হয়েছে। ছোঁয়ারও স্বাদ জাগে, তারও যদি টুইন বেবি হতো। চট করে মাথায় ধরে যায় ছোঁয়ার, টুইন জিনিস খেলে টুইন বেবি হয়। ফোনটা রেখে চট জলদি রান্নাঘরে ছোটে ছোঁয়া, কারণ একটু আগেই তার চোখের সামনে সিমি টুইন দুটো বিস্কুট রাখছিল তাকের ওপর। টুইন বলতে দুটো বিস্কুট জোড়া লেগে গিয়েছে। ছোঁয়া সেটাই খাবে এখন। একটু দৌড়াতে যেতেই ছোঁয়ার মাথায় আসে পেটে বাচ্চা। এবার হাঁটার গতি থামিয়ে দেয় ছোঁয়া, আস্তে ধীরে হেঁটে রান্নাঘরে প্রবেশ করে। তাক থেকে বিস্কুটের ডিব্বা নিয়ে মোড়া টেনে বসে খেতে শুরু করে টুইন বিস্কুট খানা। খেতে খেতেই চিন্তা করে একটা বিস্কুট খেলে টুইন হওয়ার চান্স থাকবে না। এখন থেকে সব কিছুই টুইন খেতে হবে। কিন্তু বাড়িতে তো আর টুইন কিছু নেই। শাদিকে কল করতে হবে এবং বলতে হবে বাজারে যত টুইন ফলমূল আছে সবই যেন নিয়ে আসে। ভাবতে ভাবতেই খাওয়া শেষ করে ফেলে। এক গ্লাস পানি পান করে খানিকক্ষণ বসে রেস্ট নেয়। ডাক্তার পই পই করে বলে দিয়েছে খাবার খাওয়ার পরে একটুখানি রেস্ট নিতে। ভরা পেটে লাফালাফি করলে পেট ব্যথা করতে পারে। অফিস বাদ দিয়ে শাদি সামিরের পেছনে ঘুরছে। তার অবশ্যই কারণ আছে। ঐশীর বাবা বিয়ে তো দিতে চেয়েছে, কিন্তু ডেট তো বলল না। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বিয়ে দিবে দিবে করে 1 বছর ঘুরাবে ঢের, বুঝতে পারছে সামির। তাই সে শাদির অফিসে গিয়ে বসের হাত পা ধরে কেঁদে কেটে বলেছে আমার বউ আরেক বেডার লগে ভাগছে। এবার শাদি ছাড়া কেউ তাকে ফেরাতে পারবে না। আজকের মতো ছুটি দিয়ে দেন শাদিকে। আপনার পা দুটো মাথায় তুলি আমি। বস হকচকিয়ে গিয়ে শাদিকে ছুটি দিয়েছে। শাদি অফিস থেকে বেরিয়ে অবশ্য সামিরকে দুটো থাপ্পড় মেরে দিয়েছে এবং আবারও অভিশাপ দিয়েছে তোর বউ সত্যিই একদিন আরেক বেডার সাথে যাবে দেখিস। স্বামীর বুক ফুলিয়ে শার্টের কলার ঠিকঠাক করে জবাব দিয়েছে যেতে পারবে না রে ভাই। স্বামীর বোকা হতে পারে কিন্তু চালাক না। বিয়ের প্রথম বছরেই বেবি নিয়ে ফেলব, পরের বছরে আবারও। এমন করতে করতে বাচ্চার ভুবন বানিয়ে ফেলব। তখন বউ যাবে কি করে? তাকে নিবেই বাকে। শাদি দীর্ঘ শ্বাস ফেলে। এর সাথে কথা বলাই অপরাধ। মার্কেটে নিয়ে গিয়েছে স্বামীর শাদিকে। উদ্দেশ্য শপিং করবে। শ্বশুর বাড়ির সকলের জন্য নানান জিনিস কিনবে।
জিনিস দেখেই শ্বশুর মশাই পটে যাবে, আর বিয়ে দিয়ে দেবে তাড়াতাড়ি, এমনটাই ধারণা সামিরের। সাদি বিরক্ত হয়ে সামিরের পেছনে পেছনে ঘুরছে। একে তো এই ভর দুপুর বেলা মার্কেটে ঘুরতে ভাল লাগছে না, তার ওপর আবার সামিরের আজাইরা চিন্তা ভাবনা। সাদি শ্বশুর মশাইয়ের জন্য জাঙ্গিয়া কিনে নিয়ে যাই কতগুলো, বেডা খুশি হবে। সাদি চোখ পাকিয়ে তাকায় সামিরের দিকে। এভাবে তাকানোর কি হলো? দেখ শ্বশুর মশাই আমার কিপটা, টাকা দিয়ে কিনে জীবনেও পড়ে না আমি শিওর। আমি দিলে ভালোই হবে বল। সাদি দাঁতে দাঁত চেপে বলে। তোর শাশুড়ির জন্য কতগুলো বা? থেমে যায় সাদি। স্বামীর বুদ্ধিমান, সে চট করে ধরে ফেলে। মন্দ বলিস নি, তুই দ্বারা আমি কিনে আনি। স্বামীর যেতে নিয়ে থেমে যায়। মুখটা গোমরা করে ফেলে সে। কিন্তু ভাই, জানবো কি করে? সাদি জুতো খোলার জন্য নিচু হতে যায়, স্বামীর এক দৌড়ে পালায়। সাদি কোমরে হাত দিয়ে হাঁসফাঁস করতে থাকে। পাগল ছাড়া দুনিয়া চলে না। ঠিক আছে, তাই বলে সব পাগল? ভাবতে ভাবতেই সাদির ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করতেই স্ক্রিনে ভেসে ওঠে কুদ্দুসের মা নাম খানা। সাদি এই নামে সেভ করেনি, করেছে ছোঁয়া। সাদি জানতও না, জেনেছে গতকাল। কল রিসিভ করে সাদি কানে তুলে। হ্যাঁ জান বলো। জান আই লাভ ইউ। সাদি ঠিক বুঝে ফেলে কোনো আবদার আছে। লাভ ইউ টু। কিছু লাগবে? হুম। বাজারে যত জমজ শাক সবজি ফল আছে নিয়ে আসেন আমার জন্য। কপালে ভাঁজ পড়ে সাদি। কিন্তু কেন? আমি খাবো। টুইন ফল খেলে টুইন বেবি হবে। দীর্ঘশ্বাস ফেলে সাদি। আচ্ছা আনবো। শুনেন, বলেন। বেশি বেশি করে আইনেন। আপনাকেও খেতে হবে। দুজন মিলে খেলেই কাজে দিবে। সাদি নিজের কপালে নিজেই কয়েকটা থাপ্পড় দেয়। আনবো রাখো তুমি। শালার কপাল। ঘরে বাইরে সব জায়গায় পাগল। জীবন থেকে হারিয়ে যায় মানুষগুলো, রেখে যায় স্মৃতি। স্মৃতি আঁকড়ে বাঁচতে হয় আমাদের। কখনো ভালো স্মৃতি বা কখনো খারাপ। একটা কথা কিন্তু সঠিক, স্মৃতি হত্যা করতে পারলে মানুষ আত্মহত্যা করতে না। কিন্তু দেহ থেকে প্রাণ না বের হলে স্মৃতি হত্যা হয় না। মায়া শুধু একটা নাম না, এক সমুদ্র ভালোবেসে ঠকে যাওয়া একটা চরিত্র। মায়া এমন একটা মানুষ যাকে কেউ একজন গভীরভাবে ভেঙে দিয়েছে, স্বপ্নগুলো পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই মায়া সেই মায়া যার সাথে সাদির বিয়ে ঠিক হয়েছিল। দীর্ঘদিন পরে প্রাক্তনের মুখোমুখি দাঁড়িয়ে মায়া ইচ্ছে করে দাঁড়ায়নি, হঠাৎই সামনে পড়ে গেল। চোখ দুটো আটকে গেল পাষাণ পুরুষের আদল খানায়। সেই পুরুষের চোখ দুটো মায়া দেখে নেয় খুঁটিয়ে খুঁটিয়ে। নাহহ কোথাও তার জন্য মায়া বা ভালোবাসা দেখতে পেল না। মানুষ এতদিন নিষ্ঠুর হয়। আকাশ ছিল মায়ার প্রেমিক, প্রেম ছিল তাদের। তারপর কোনো কারণ ছাড়াই আকাশ সরে গিয়েছিল মায়ার জীবন থেকে। মানুষ এতদিন নিষ্ঠুর হয়। আকাশ ছিল মায়ার প্রেমিক, প্রেম ছিল তাদের। তারপর কোনো কারণ ছাড়াই আকাশ সরে গিয়েছিল মায়ার জীবন থেকে। স্বপ্ন দেখিব একটা সুস্থ মস্তিষ্কের মেয়েকে অসুস্থ বানিয়ে চলে গিয়েছিল। পিছু ফিরে তাকায়নি আর। কখনো জানতেও চায়নি কেমন আছো। মায়া অপেক্ষায় থেকেছিল। কত রাত কান্না করেছে। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চেয়েছে আকাশকে। হয়তো চাওয়াও ত্রুটি ছিল, তাই তো মায়া পেল না। মাঝেমধ্যে মায়ার ইচ্ছে করত আকাশের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে, কেন ঠকালে আমায়? কেন আমার ভালো থাকাটা কেড়ে নিলে? কেন আমায় মেরে ফেললে? কিন্তু আত্মসম্মান নামক শব্দটা মায়াকে আটকে দিয়েছে। প্রশ্ন করতে দেয়নি, বরং বারবার এটাই বুঝিয়েছে যে চলে গিয়েছে তাকে প্রশ্ন করে আটকানো যাবে না। তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আটকানো সম্ভব না।
আকাশও অবাক হয়েছে মায়াকে দেখে। এই মুহূর্তে এখানে মায়াকে একদম আশা করেনি সে। সাদি কল করে ডেকেছে তাকে, তাই এই অবেলায় শপিংয়ে আসা। আকাশ মায়ার সামনে থেকে সরে দাঁড়ায়, রাস্তা তৈরি করে দেয় মায়াকে যাওয়ার। মুচকি হেসে হাত দিয়ে যেতে ইশারা করে। মায়া দৃষ্টি সরায় আকাশের থেকে। চোখ দুটো জ্বলছে, বোধহয় পানি জমেছে। চোখের পানিও যখন তখন চলে আসে, কারণে অকারণে। দুর্বলতা লুকাতেই দেয় না। মায়া যাচ্ছে না দেখে আকাশ ভ্রু কুঁচকে তাকায়। কিছু বলবে, মায়া চমকায়। প্রশ্নটা আশা করেনি সে, তবে জবাব দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, অনেক কথা বলার আছে তোমায়। অনেক প্রশ্ন আছে তোমার কাছে, জবাব চাই আমার। কিন্তু ওই যে বিবেক, কথা বলতে বাধা দেয়। মাও মুচকি হেসে মাথা নাড়িয়ে বোঝায় কিছু বলবে না। অতঃপর পাশ কেটে চলে যায়। কিছু দূর গিয়েই দাঁড়িয়ে পড়ে পেছনে ঘুরে তাকায়, কিন্তু আকাশকে দেখা যায় না, কারণ সে চলে গিয়েছে। একবারও বোধহয় পেছনে ফিরে তাকায়নি। আচ্ছা, মানুষ এত দ্রুত সব ভুলে যায় কি করে? তাদের কি মন নেই? মায়া শব্দটা তাদের মধ্যে নেই কি? স্বামীরকে আকাশের দায়িত্বে রেখে সাদি বিদায় নিয়েছে। স্বামীরের সাথে থাকলে আজকে আর বাসায় ফেরা হবে না তার। স্বামীরের বকবকে মাথা ধরে গিয়েছে। সাদির ইচ্ছে করে মাঝে মধ্যে গালে হাত দিয়ে 2-3 দিনের জন্য ভাবনার জগতে চলে যেতে। সব পাগল তার কপালেই কি করে জুটল। তবে সাদির ভালোও লাগে। ভালো থাকার মেডিসিন হচ্ছে স্বামীর এবং ছোঁয়া। এরা দুজন চুপ থাকলে সাদির নিজেরই দম বন্ধ লাগে। আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করে এমন বউ এবং বন্ধু পাওয়ার জন্য। 2 হাতে ফলমূল নিয়ে সাদি বাসায় ফিরে। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। ছোঁয়া এই সময় বাগানে একটু হাঁটাহাঁটি করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ছোঁয়া রানী হাঁটছোপ এবং বই পড়ছে। সাদির চোখ দুটো বড় বড় হয়ে যায়। এ কি দেখছে সে? তার আধপাগল বউ বই পড়ছে। স্বপ্ন টপ্ন দেখছে কি? সাদি ফলমূলের ব্যাগ নামিয়ে নিজের শরীর চিমটি কাটে। ব্যথা পেয়ে মুখ দিয়ে উহহ শব্দ বেরিয়ে আসে। তার মানে স্বপ্ন নয়। তার আধপাগল বউ সত্যিই বই পড়ছে। সাদি মুচকি হেসে এগিয়ে যায়। ছোঁয়ার পেছনে দাঁড়ায়। সূর্য কি আজ উঠেনি? ছোঁয়া যেন জানতই সাদি আসবে, তাই চমকায় না। বইটা বন্ধ করে মুখ গোমরা করে তাকায় সাদির দিকে। বউয়ের মুখ খানা কালো দেখে সাদি ভ্রু কুঁচকে ফেলে। চতুর সাদি বুঝে ফেলে বউ তার গণ্ডগোল পাকিয়ে ফেলেছে। আমাকে স্যার খুঁজে দেন। সামনে আমার পরীক্ষা, সে খেয়াল আছে আপনার? ফেল করলে তো আবার বলবেন ফেলটু বউ। অবাকের ওপর অবাক সাদি। সারা বছর যে মেয়ে বই ছুঁয়ে দেখে না, সে স্যার খুঁজতে বলছে। শুনেন, আধবুড়ো স্যার খুঁজে আনিয়েন। আমি আবার দেখতে সুন্দরী। কম বয়সী স্যার আনলে প্রপোজ করে বসতে পারে। সাদি ছোঁয়ার মাথায় টোকা দেয়। সুন্দরী ফকিন্নি, তোমার পড়ালেখার নেশা জাগলো কেন? কেচটা কি? খুলে বলো। ছোঁয়া মুখ বাঁকায়। এখানে খুলতে পারবো না, আমার শরম করে। সাদি হকচকিয়ে যায়। ঘটনা বলতে বলছি। ঘটনা কিছুই না। আমি শিক্ষিত হব, ভার্সিটিতে পড়ব, ব্যাংকার হব। তারপর আপনাকে আর আপনার বাচ্চাদের ফেলে আরেক বেডার সাথে ভেগে যাব। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। এখন কথা বাড়ালে এসবই টানবে ছোঁয়া। আচ্ছা, ভেতরে চলো। ছোঁয়া দাঁড়িয়ে যায়। আলতো হাতে জড়িয়ে ধরে সাদিকে। আমি আপনার যোগ্য হতে চাই, যাতে কেউ কখনো প্রশ্ন তুলতে না পারে, বলতে না পারে সাদমান চৌধুরী যোগ্য বউ পায়নি। আমাদের বাচ্চা যাতে বলতে না পারে তাদের মা আধপাগল।
আমি বউ হিসেবে আধপাগলি থাকতে চাই, কিন্তু মা হিসেবে পারফেক্ট। আর পারফেক্ট হতে গেলে আমাকে উচ্চশিক্ষিত হতে হবে। সাধু আমি বুঝি কম, কিন্তু বোকা নই, আমাকে সাপোর্ট করবেন, ভুল করলে বকবেন, আমার সব কথায় সায় জানাবেন না। সাদি মুচকি হাসে, চুমু খায় ছোঁয়ার মাথায়। তোমার থেকে পারফেক্ট এই দুনিয়ায় আর কেউ নেই। ছোঁয়া তাকায় সাদির মুখপানে। এভাবে বলে আমাকে দমিয়ে দিবেন না। আপনি আমায় ভালোবাসেন বলে আমার সব কিছু পারফেক্ট লাগে, কিন্তু সত্যি কথা আমি পারফেক্ট না। স্বামীরের বিয়ে আজকে। বিয়ের ডেট ফিক্স ঠিক হতে হতে 5 মাস লেগে গেল। ছোঁয়া বর্তমানে 9 মাসের প্রেগন্যান্ট। ভারী পেটটা নিয়ে চলাফেরা করতে বেশ কষ্ট হয়ে যায় তার। ছিচকাদুনি ছোঁয়া বড় হয়ে গিয়েছে। এখন বাচ্চাটা এত জ্বালাতন করে তবুও কাঁদে না ছোঁয়া। সাদি চিন্তা করবে ভেবে সাদিকেও জানায় না। চুপি চুপি সহ্য করে নেয় হবু সন্তানের দেওয়া ব্যথা। সাদি অফিস থেকে ছুটি নিয়েছে 2 মাসের। মূলত ছোঁয়ার ডেলিভারি না হওয়া অবধি সে ছোঁয়াকে একা ছাড়বে না। এতে ছোঁয়াও ভীষণ খুশি। মানুষটা আশেপাশে থাকলে ছোঁয়া সাহস পায়, মনোবল বাড়ে, শান্তি পায়। দূরে গেলেই মনে হয় এই বুঝি লেভার পেইন উঠল, এই বুঝি কষ্ট হবে। সাদি সামিরের বিয়েতে যাবে না, ছোঁয়াকে একা রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। আধপাগল সামিরও আর জোর করেনি যাওয়ার জন্য। বুঝেছে সাদির মনোভাব। বাড়ির সকলেই বিয়েতে গেলেও রয়ে গিয়েছে নাজমা, সাদি এবং সাবিনা। 2 মা ছোঁয়াকে চোখের আড়াল করে না। ছটফটে ছোঁয়া কখন কি করে বসবে এটাই তাদের চিন্তা। সেই চিন্তা থেকেই ছোঁয়াকে এতটা চোখে চোখে রাখা। বাড়িতেই টিচার রেখে দেওয়া হয়েছে। ছোঁয়া দুষ্টুমি কমিয়ে পড়ালেখায় মনোযোগও দিয়েছে। বাড়িতেও একটু আতটু পড়ালেখা করে সে। এইচএসসি এখনো 4 মাস দেরি আছে। এখন বিকেল 3টে বাজে। ছোঁয়ার পেটে একটু একটু পেইজ হচ্ছে। সাদি মনোযোগ দিয়ে ল্যাপটপে অফিসের কাজ করছে। কোম্পানি বড় একটা প্রজেক্টের দায়িত্ব দিয়েছে সাদিকে। বাড়ি বসেই সেই দায়িত্ব পালন করছে সে। এই মুহূর্তে ছোঁয়ার ইচ্ছে করছে না লোকটাকে ডাকতে, করুক একটু নিরিবিলিতে কাজ। ছোঁয়া ভেবে নেয় ব্যথা হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে, তাই টানটান হয়ে শুয়ে পড়ে। সময় গড়াতে থাকে। তার সাথে ব্যথা। ডাক্তার বলেছিল লেভার পেইনের কথা। যখন তখন লেভার পেইন উঠতে পারে এটাও বলা হয়েছিল ছোঁয়াকে। নির্দিষ্ট ডেট দেওয়া থাকলেও অনেকের ক্ষেত্রেই ডেটের আগেই বাচ্চা চলে বসে। ছোঁয়ার ক্ষেত্রেও তেমন ব্যাপার হচ্ছে। এবার আর ছোঁয়া টিকতে পারে না। মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে। সাদি ল্যাপটপ বন্ধ করে ফেলে সাথে সাথে এগিয়ে আসে ছোঁয়ার দিকে। চিন্তিত ভঙ্গিতে ছোঁয়ার হাতখানা ধরে। কষ্ট হচ্ছে। ছোঁয়া এক পলক দেখে নেয় সাদির মুখখানা। তারপর ঠোঁট উল্টে বলে ওঠে, ব্যথা করছে। সাদি সময় নষ্ট না করে ছোঁয়াকে কোলে তুলে নেয়। ছুটে চলে হাসপাতালের উদ্দেশ্যে। সাধু কুদ্দুসকে বলুন বায়না না করে খেয়ে নিতে। আমি ভার্সিটিতে যাব। সাদির 3 বছরের ছেলে ছোঁয়াদ এক মনে গেমস খেলে যাচ্ছে। কোনো দিকেই তার খেয়াল নেই। ছোঁয়া মুখে খাবার দিতে গিয়েছে বিধায় মুখের চারপাশে খাবার লেগে আছে। তবে একটা দানাও ছোঁয়া ছেলের মুখে দিতে পারেনি। সাদি শার্টের সবগুলো বোতাম লাগানো শেষ করে ছেলের পাশে বসে হাত বাড়িয়ে ডাকে, ছোঁয়াদ পাপার কাছে এসো। ছোঁয়াদ ফোন ফেলে এক লাফে বাবার কোলে উঠে পড়ে। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে, আমি এতক্ষণ কুদ্দুস কুদ্দুস বলে ডাকলাম, সাড়া দিল না। ছোঁয়াদ তার ফোকলা দাঁতে হেসে আঙুল নাড়িয়ে বলে, মাই নেম ইজ ছোঁয়াদ চৌধুরী। সাদি হেসে ছেলের মাথায় চুমু খায়। তারপর ছোঁয়ার থেকে খাবারের বাটি নিয়ে চামচ দিয়ে ছেলের মুখে খাবার তুলে দেয়। ছোঁয়াদ খেতে থাকে। ছোঁয়া রেগে বম হয়ে যায়।
কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। ছেলেকে একদম নিজের কবজায় নিয়ে নিয়েছেন আপনি। তুমিও নিয়ে যাও। কালো জাদু করেছেন যে। আমি নিব কি করে? তুমি সাদা জাদু করে ফেলো। ছোয়াদ বলে ওঠে। পাপা, হোয়াট ইজ সাদা জাদু? কুদ্দুস, তুই একদম ইংরেজি বলবি না। ওটা ইংরেজদের ভাষা। ছোয়াদ ছোয়াকে ভেঙচি কাটে। ছোয়া বলে ওঠে, আমার এখনই আরেকটা ছেলে লাগবে, যাকে আমি পালব, যে আমার মতো হবে। বাবার মতো ছেলে আমার লাগবে না। সাদি হাতের ইশারায় দেখিয়ে দেয়। ওই যে দরজা। যাও, নিয়ে এসো ছেলে। ছোয়া সাদির চুল টেনে দিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। সাদি হাসে। আমার পরিবার। আধপাগল বউ। আমার হৃদয়হরণী। বড় আর হলে না তুমি। সমাপ্ত। গল্প হৃদয়হরণী। লেখনীতে তানিশা সুলতানা। অন্তিম পর্ব। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।